পুলিশ ফাইল। মিনু, হ্যাঁ মিনু, তোমার হলো? এই তো হয়ে গেছে, আসছি। আরে বাবা, এরপর তো ট্রেনটা মিস করব আমি। কি করছো এতক্ষণ ধরে বুঝি না। উফ, আসছি। চালিয়ে ফেলো একেবারে। আচ্ছা, কি ব্যাপার বলো তো? আমি একটু সাজগোজ করলেই তোমার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এখন আমি বেরোবো, আর এখনই তোমার সাজগোজ করার সময় হলো? আমার সাজগোজ নিয়ে এত জ্বালা কেন তোমার? একটু তো সাজগোজ নিয়েই থাকি। মাসের 5টা দিনও তো আমি তোমাকে কাছে পাই না। তুমি তো জানো আমার ব্যবসাটা বাইরে বাইরে, তাহলে বারবার এক কথা বলো কেন? আমি কি ইচ্ছে করে তোমাদের ছেড়ে বাইরে বাইরে থাকি? আমার একা থাকতে ভালো লাগে না বলেই আমি সাজগোজ করে একাকিত্ব কাটাই। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে তোমার সাজগোজ নিয়ে কথা বলা, আর কোনোদিন বলবো না। আচ্ছা, কি আমি বেরোলাম, ওই ছেলেটাকে একটু আদর করে যাবো ভাবলাম, সেটা তো ঘুমোচ্ছে এখন। দেখ আমি বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? আমার শাড়ি কেনার টাকাটা দিয়ে যাও। মানে এই তো কদিন আগে দুটো শাড়ি কিনে আনলাম, আবার কিসের শাড়ি? ও শাড়ি আমার পছন্দ হয়নি, আমি নিজে পছন্দ করে শাড়ি কিনবো। এভাবে টাকা নষ্ট করো না, ছেলের ভবিষ্যতের কথা ভেবে অন্তত টাকা জমানোটা দরকার। শোনো, আমি অত কথা শুনতে চাই না। তুমি আমাকে টাকা দেবে কিনা সেটা বলো। যা ভালো বোঝো তাই করো, আমি চললাম। শাড়িটা রাখ, এনে এই টিফিন বক্সটা তোর বাবার ব্যাগে ঢুকিয়ে দে, আর জলের বোতলটাও মনে করে দিস। আচ্ছা ঠিক আছে। বলছি কি গো, আজ তুমি কোথায় কাজে যাবে? আজকে আমি মধ্যমগ্রামে যাবো, বুঝলে? শোনো, আজকে ফিরতে কিন্তু আমার রাত হবে। হ্যাঁ, আজ না, আমারও ফিরতে দেরি হবে। ওই বোসবাবুর বাড়িতে ছোট বউয়ের স্বাদ আছে, অনেক লোকজন খাবে, প্রচুর বাসন কোসনও মাজতে হবে। তা এত বেশি বাসন কোসন যখন, তখন ওরা আলাদা একটা লোক নিতে পারে না? তোমাকে দিয়ে তো বেশি বেশি কেন খাটাবে? বেশি খাটানোর জন্য বেশি পয়সা দেবে, বুঝলি? এত বেশি পয়সার দরকার আছে মা। যা দিনকাল পড়েছে, এই পয়সায় কি হয়? তারপরে তোর পড়াশোনার খরচ কি কম? আস্তে আস্তে বড় হচ্ছিস, আমার তো তোর বিয়ের জন্য একটু একটু করে পয়সাও জমাতে হবে। তোর বিয়ে দিতে হবে না? না না, আমি বিয়ে করব না। আমি বড় হয়ে চাকরি করব, তোমাদেরকে বসিয়ে খাওয়াবো, আর কোনোদিনও কাজ করতে দেব না। পাকা বুড়ি একটা। ঠিক আছে, তুই বড় হয়ে যখন চাকরি করবি, আমি আর তোর মা তোর পয়সা বসে বসে খাবো আর আরাম করবো, ঠিক আছে? একদম। হ্যাঁ গো, আমি বেরোবো, তুমি কি যাবে আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমিও বেরাবো। শোন মা, তুই স্কুল থেকে এসে না মিনু বৌদির বাড়িতে থাকিস, আমি সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক। আর স্কুল যাওয়ার আগে ঠিকঠাক খেয়ে বেরাস। আচ্ছা হ্যাঁ বাবা, তোমরা এবার যাও। আসি রে। এই যে দাদা, ও দাদা, একটু দাঁড়ান, আমি আসছি। বলছি দাদা, নতুন ডিজাইনে কিছু শাড়ি আছে আপনার কাছে? বৌদি, আমার কাছে যা শাড়ি আছে সব নতুন ডিজাইনের। বোম্বের দীপিকা আলিয়া থেকে শুরু করে কলকাতার কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী সব এই ডিজাইনের শাড়ি পরে। হিট মাল ছাড়া আমি বেচি না বৌদি। বেশ, তাহলে দেখান দু একটা। কিন্তু এই রাস্তার মধ্যে কি করে দেখাই, রাখার জায়গা লাগবে একটু। ও তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, আপনি আমার ঘরে চলুন, ওখানে গিয়ে দেখাবেন। বৌদির মনে হয় শাড়িগুলো পছন্দ হচ্ছে না, কিন্তু বাজারে এই শাড়িগুলো কিন্তু হট কেকের মতো বিক্রি হচ্ছে বৌদি। সব নায়িকারা এই ডিজাইনের শাড়ি পরছে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু শাড়িগুলো না আমার পছন্দ হচ্ছে না। আপনার কাছে নতুন ডিজাইনের কোনো শাড়ি নেই? হ্যাঁ হ্যাঁ, এক পিস আছে, তবে সেটা দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। আপনাকে যা মানাবে না শাড়িটাতে, সব নায়িকা ফেল। ধ্যাত, কি যে বলেন, কোথায় সিনেমার নায়িকা আর কোথায় আমি।
আমি একটুও বাড়িয়ে বলছি না। আপনি যদি সিনেমায় ট্রাই করতেন 1 নম্বর নায়িকা হতে পারতেন। থাক, আমাকে আর হিরোইন হতে হবে না, আপনি বরং শাড়িটা দেখান। হ্যাঁ, এই নিন, এটা একবার গায়ে দিয়ে দেখুন। এই শাড়িটা আপনার গায়ে পরলে শাড়িটাই ধন্য হয়ে যাবে। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন, আমি মোটেই অতটা সুন্দরী নই। আমার কথা বিশ্বাস না হলে আপনি শাড়িটা পরে কাউকে দেখান, দেখবেন একই কথা বলছে। তবে সত্যি শাড়িটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এর সাথে না ম্যাচিং ব্লাউজ নেই আমার। কোনো চিন্তা করবেন না, ব্লাউজ আমি আপনাকে কালকে সকালের মধ্যে এনে দেবো। আমি ব্লাউজ বেচি না, কিন্তু আপনার জন্য এনে দেবো। ব্যাস, তাহলে তো সমস্যাই মিটে গেল। শাড়ির দাম বলুন। দাম নিয়ে আপনি ভাববেন না, আপনার থেকে বেশি নেব না। কাল যখন ব্লাউজটা দিতে আসবো তখন একবার দাম দিয়ে দেবেন। তা কাল যদি আমি আপনাকে বলি আমি আপনার কাছ থেকে কোনো শাড়ি নেইনি, তখন? আমি জানি আপনি সেটা বলবেন না। আপনার মতো সুন্দরী মহিলা কখনো মিথ্যে কথা বলতে পারে না। ও তাই বুঝি? বেশ, তবে কালকে আসুন, কালকেই দেখা যাবে। বেশ, দেখা যাবে। বলি একটু জল খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এ ভাই, তোর মাল চলে এসছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছি। এই শোন, আজ আর কোনো ন্যাকামি নয়, পুরো হিরোদের মতো গিয়ে বলবি আই লাভ ইউ, ঠিক আছে? হ্যাঁ, কপালে যা আছে আজ বলেই দেবো। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। কি হলো? আপনি আপনার রাস্তা আটকে দাঁড়ালেন কেন? তো তোমার সাথে আমার একটা কথা আছে। রাস্তায় দাঁড়িয়ে আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছে আমার নেই। রাস্তা থেকে সরুন, আমাকে যেতে দিন। এক মিনিট, আমি কথাটা বলে দিই, তারপর তুমি চলে যাবে। আমি কি তোমাকে আটকে রাখবো নাকি? আমি তো বললাম আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছে আমার নেই, তবুও ডিস্টার্ব করছেন কেন? এবার কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। এই বাপ্পা, চলে আয়, ফালতু ক্যাচাল হয়ে যাবে। ঠিক আছে, যাও। আসলে তোমার টুরু লাভ করি তো, তাই কিছু বললাম না, কিন্তু তোমার আমি আবার ধরবো। আর শোনো, আই লাভ ইউ। উত্তরটা বাকি রইল, পরে জেনে নেবো। রাজু, কি লুকটাই না দিয়ে গেল। ও কাতিল। तो रोज का नाटक ही है। तुम्हारे पति के साथ भी तो हो चुका है ना, वो सुधरा क्या? और इसको देखो, इसका तो दिमाग ही कहीं और चला गया है, इसको कुछ समझ में नहीं आ रहा। সুমনা, দেখ তো শাড়িটা কেমন হয়েছে। দারুণ হয়েছে তো বৌদি শাড়িটা, তোমাকে দেখে একদম শ্রাবন্তী মনে হচ্ছে। দেখ, কি যে বলিস না তুই, কোথায় শ্রাবন্তী আর কোথায় আমি। সত্যি বলছি বৌদি, মা কালীর দিব্যি। তা শাড়িটা কবে কিনলে? আগে তো দেখিনি। আজকেই তো কিনলাম, দেখবি কি করে। দারুণ হয়েছে কিন্তু শাড়িটা, এর সাথে ম্যাচিং ব্লাউজ হলে কিন্তু আরো ভালো লাগতো। ব্লাউজটা কালকে চলে আসবে। দাদা যদি এই ড্রেসে তোমাকে দেখে পুরো মাথা ঘুরে পড়ে যাবে। বড্ড বার বেড়েছে তোর। দাঁড়া, আজ যে কাকিমা আসুক আমি বলবো। না না বৌদি, মাকে বলো না, মা কিন্তু খুব মারবে। আচ্ছা বাবা, বলবো না। আচ্ছা, তুই বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছিস? হ্যাঁ, সে তো অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা, ঠিক আছে। আর বলছি, তোর মা আজকে আসতে এত দেরি করছে কেন? আজ বসবাড়ি ছোট বেবের স্বাদ না, ওখানে তো অনেক কাজ, ওই জন্য মায়ের দেরি হচ্ছে আজকে গো। ওই দেখ, তোর মা এলো মনে হয়, যা দরজাটা খুলে দে। যাই বৌদি।
বৌদি। ভালো আছো বৌমা? হ্যাঁ কাকিমা, আপনি কেমন আছেন? গরিবের আর থাকাই বেঁচে আছি। অমন করে বলছেন কেন কাকিমা? দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। আর আপনার মেয়ে তো লক্ষ্মীমন্তর মেয়ে। তোমরা আশীর্বাদ করো, ও যেন খুব সুখে থাকে। ওকে নিয়েই তো আমাদের যত স্বপ্ন। ও নিশ্চয়ই থাকবে, ও খুব ভালো থাকবে। আজ তাহলে আসি মা, বাড়ি ফিরে আবার রান্না করতে হবে যে। আচ্ছা ঠিক আছে। এই সুমনা, কালকে স্কুল থেকে ফিরে চলে আসিস, ঠিক আছে? আর যাওয়ার সময় দরজাটা টেনে দিস। আচ্ছা ঠিক আছে বৌদি, এবার আসি। হ্যাঁ। এই শাড়িটা আপনার গায়ে পরলে শাড়িটাই ধন্য হয়ে যাবে। আপনাকে যা মানাবে না শাড়িটাতে, সব নায়িকা ফেল। আমি একটুও বাড়িয়ে বলছি না। আপনি যদি সিনেমায় ট্রাই করতেন, 1 নম্বর নায়িকা হতে পারতেন। এই বালিশটা দে তো। মা, এই নাও, তাড়াতাড়ি আসো তো, আবার তো সকালবেলা উঠতে হবে। শুয়ে পড়ো, আমাকেও সকাল সকাল বেরাতে হবে। নে মা, চল আমরা শুয়ে পড়ি। বাবা, হ্যাঁ মা বল। শীতলতলার রাজুদার বাপ্পাদা স্কুলে যাওয়া আসার সময় আমাকে খুব জ্বালাতন করে জানো। জ্বালাতন করে মানে? এতক্ষণ তো তুই এই কথা বলিসনি। আমি ভাবলাম তোমাদের দুজনকে একসঙ্গে বলবো, তাই কিছু বলিনি। কি বলে ওরা তোকে? আসলে তোমার টুরু লাভ করি তো, তাই কিছু বললাম না। কিন্তু তোমায় আমি আবার ধরবো। আর শোনো, আই লাভ ইউ। কি এত বড় সাহস ওদের? ওরা আমার মেয়েকে ধরে? তুই ভাবিস না মা, এই কালকেই আমি ওদের ব্যবস্থা করে দেবো। তুই একদম ভাবিস না। শোনো, তুমি না মাথা গরম করো না, বুঝলে? এই তপন দাদেরকে একটু জানাও, ওরা তো এই পাড়ার মাতব্বর। ওরা বললে না আর জ্বালাতন করবে না। তুমি চুপ করে দাও। আমার মেয়ের ব্যাপার আমি ঠিক বুঝে নেব, আর এই ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না। কালকে যদি আমি ওদের হাড় করে এক না করে দিতে পারি, তাহলে আমার নামও স্বপন মিস্ত্রি নাই, আমি বলে দিলাম। এখন আবার কে এলো? আপনি এর মধ্যেই চলে এসেছেন? আসুন আসুন, ভিতরে আসুন। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম, কালকের মধ্যে আপনার জিনিস পেয়ে যাবেন। বাবা, আপনার কথার তো দেখছি খুব দাম। বসুন বসুন। যদি পুরুষ মানুষের কথার দাম চলে যাওয়া মানে পুরুষত্ব চলে যাওয়া। আর এই বয়সে কথার খিলাপ করে আমি আমার পুরুষত্ব হারাতে চাই না। বুঝলাম। কি বুঝলেন? এই যে আপনি পুরুষ মানুষ। তা যাই হোক, কোথায় আমার ব্লাউজটা কোথায় দিই? আর কত দাম হলো বলুন? এই যে আপনার ব্লাউজ, আর দেখে নিন ঠিকঠাক আছে কিনা। ঠিক তো নিশ্চয়ই থাকবে, আর না থাকলে আমি আপনাকে ফোন করব। আপনার মতো সুন্দরী মহিলা যদি আমাকে ফোন করে তাহলে তো আমি ধন্য হয়ে যাব। কিন্তু আপনি ফোন করবেন কি করে? আমার নাম্বার তো আপনার কাছে নেই। সে তো আপনি আমাকে এখন দেবেন। তার আগে কত টাকা হয়েছে সেটা বলুন। বেশি নয়, এই 1235 টাকা। আর এটা আপনি 2-3বারও দিতে পারেন। আপনি বসুন, ওইটুকু টাকা আমি একেবারেই দিতে পারবো। আমি নিয়ে আসছি। কত টাকা হলো? আরে আপনি বসুন। কত টাকা হলো শুনলেন না আপনি? আপনার মতো সুন্দরী মহিলাকে অবিশ্বাস করলে তো আমার নরকে ঠাই হবে, আর আমি তো নরকে যেতে চাই না। আপনি বড্ড রসিক মশাই। যে কোনো মেয়ে আপনার সঙ্গ পছন্দ করবে। তার মানে আপনি আমার সঙ্গ পছন্দ করছেন? তা তো করছি বটেই। দিন আপনার ফোন নাম্বারটা দিন। কিরে ভাই, তোর মালটা এখনো এলো না তো? আজকে স্কুলে যাবে না? সেটাই তো বুঝতে পারছি না ভাই।
এত দেরি তো করে না। কি ব্যাপার কি তোদের? কি করছিস এখানে দাঁড়িয়ে? কিছু না কাকু, আমরা এমনি দাঁড়িয়ে আছি। এমনি দাঁড়িয়ে আছিস? এমনি দাঁড়িয়ে আছিস নাকি আমার মেয়ের জন্য দাঁড়িয়ে আছিস এখানে? কি বলছো কাকু? আর আর তোমার মেয়ের জন্য আমরা দাঁড়াবো কেন? একদম চুপ করে থাকবি, মেয়েটা না একদম হাড় করে গুঁড়ো করে দেবো। কাকু কাকু, তুমি কিন্তু ফালতু কথা বলছো এগুলো। আমি ফালতু কথা বলছি না, আমার মেয়ে আমাকে সব কিছু বলেছে। তোরা প্রত্যেকটা দিন ওকে জ্বালাতন করছিস, এরপরে যদি ওকে কোনো ডিস্টার্ব করিস না তাহলে এখানেই তোদের মেরে একদম পুঁতে রেখে যাব, কথাটা তুই মনে রাখিস। এর পরের বার না আমি কিন্তু কোনো কথা বলবো না, সোজা কাজ করে দেখাবো, মাথায় রাখিস কথাটা। ভাই ব্যাপারটা কিন্তু খুব খারাপ হলো, শালা প্রেস্টিজের পুরো পাংচার করে দিল। চিন্তা করিস না ভাই, এই শোধ আমি নেব। তখন দেখবি ওর বাবাই আমার এই পায়ে ধরে ক্ষমা চাইবে। ওর মেয়ের এমন অবস্থা করবো না যে শালা কেঁদেও কুল পাবে না। এছাড়া কতদিন পরে ইংলিশ মাল খাচ্ছি, এছাড়া বাংলা খেতে খেতে না পেটে চড়া পড়ে গেছিলো, আজ তাহলে মনটা খুশ হয়ে গেল। তা ভাই কি কেস? হ্যাঁ, নতুন কোনো দাও মেরেছ? আম খাচ্ছিস, আম খান না, গাছ দিয়ে কী হবে তোর? বল না ভাই, আমি কি তোর গাছ থেকে টেনে টেনে আম খেতে যাবো নাকি? হয় শুনেই শান্তি। বল না ভাই, বল না। আজ এক বৌদিকে মুরগি বানিয়েছি, 500 টাকা মাল 1200 টাকায় বেচেছি। এই সালা, আরও জবাই করতে পারতাম, কিন্তু মালটা সোনার ডিম পাড়া মুরগি, তাই একবারে জবাই করলাম না, আস্তে আস্তে জবাই করব। ভাই বৌদিটা কেমন? ডবগা? ফুল ডবকা। তার মধ্যে দাদা বাড়িতে থাকে না, ওই মাসে 2 বার কি 1 বার আসে। কি বলছো গুরু? তাহলে টোপটা ফেলে দাও, আর তুমি তো এই ব্যাপারে গুরুদেব। সে কি আর বলতে, টোপ আমি ফেলে দিয়েছি, আর এও জানি মাছ গিলবেই। একবার শুধু গিলতে দে, তারপর দেখবি আমার খেল। এ ভাই কি খেল দেখাবি? টোপের বড়শিটা যেই গলায় গাঁথবে আর ছাড়াতে পারবে না, সে যতই ছটফট করুক। বুঝলে? বুঝেছি ভাই, সব বুঝে গেছি। তোমার আগামী শিকারের জন্য একটু দরো আগাম শুভেচ্ছা। বসুন, একটু চা করি আপনার না জন্য। না, চাটার দরকার নেই, আমি একটু আগে চা খেয়ে আসছি। বরং আপনি বসুন, যে জন্য এলাম সেটা বলুন। বেশ, বলুন কি কারণে এসেছেন? আমি গতকাল একটু হাটে গিয়েছিলাম পোশাক কিনতে, তো ওখানে একটা ড্রেস আমার খুব পছন্দ হয়ে যায়, আর ঝট করে সেটা আমি কিনেও ফেলি। তারপর মনে হলো এত সুন্দর মডার্ন ড্রেস পরার খরিদ্দার কোথায়, সঙ্গে সঙ্গে আপনার নামটা আমার মাথায় এলো, তাই আপনার জন্য নিয়ে এলাম। কিন্তু 2 দিন আগেই তো আমি একটা শাড়ি কিনেছি, আবার এখন? না না, আমি আর পোশাক কিনতে পারবো না। আপনি টাকা পয়সা নিয়ে ভাববেন না, আপনার যখন সুবিধা হবে তখন দেবেন। এই ড্রেসটা আমি আপনাকে ছাড়া কাউকে বেচতে পারবো না, অন্য কেউ এই পোশাকটা পরলে এই পোশাকটা অপমান করা হবে, এটা আপনি নিন। কিন্তু কোনো কিন্তু নয় প্লিজ, এই ড্রেসটা আপনার মতো সুন্দরী মহিলার জন্যই বানানো হয়েছে, এটা আমি আপনাকে ছাড়া কাউকে দিতে পারবো না। আপনি রাখুন। আপনার সাথে আমি কথাই পারবো না, কিন্তু টাকাটা? বললাম তো টাকা নিয়ে ভাববেন না, আপনার যখন সুবিধা তখন দেবেন, কিন্তু একটা অনুরোধ আছে। কি অনুরোধ? এই পোশাকটা পরে আমাকে একটু দেখাতে হবে, মানে আমি যেমন ভেবে নিয়ে এলাম, মানে সেটা ঠিকঠাক আছে কি না সেটা একটু দেখতাম প্লিজ। এটা মূল ঘটনা। রঞ্জিত দাস হচ্ছে জামা কাপড় বিক্রি করে, একটা হকার। বিভিন্ন গ্রামে গ্রামে যেয়ে ও বিভিন্ন জামা কাপড়, শাড়ি, ব্লাউজ এইসব বিক্রি করে। একদিন এই বিক্রি করতে এসে একটা বাড়িতে ঢোকে এবং রেণু মণ্ডল নামে পাঁচপোতা গাইঘাটা থানার অন্তর্গত এক ভদ্রমহিলার বাড়িতে যে পরিচয় হয়, এবং পরিচয় হতে হতে তার সঙ্গে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়ে যায়। তার স্বামী আছে রেণুর, স্বামী বিভিন্ন সময় বাইরে থাকে, সেই সুযোগ নিয়েও আসে এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক বিভিন্ন সময় তাই করতে দেখা গেছে।
দেখছেন অমন করে? ঠিকঠাক মানিয়েছে আমাকে? হ্যাঁ মানিয়েছে মানে দারুণ মানিয়েছে। আমার তো মনে হচ্ছে আমার সামনে কোনো ফিল্ম স্টার দাঁড়িয়ে আছে। ধ্যাত, কি যে বলেন না আপনি। একদম ঠিক বলছি, কিন্তু পোশাকটা আরেকটু ঠিকঠাক করে পরলে আরো ভালো লাগে। আর কিভাবে পরবো? না মানে আপনি যদি অনুমতি দেন তাহলে মানে আমি দেখিয়ে দিতে পারি। বেশ, দেখিয়ে দিন, আমার কোনো অসুবিধা নেই। একটা শারীরিক এবং মানসিক একাকিত্ব তৈরি হয়েছিল। সুরজিৎ কিন্তু বিষয়টা বুঝতে পেরেছিল, তাই তার পক্ষে মিনুর কাছাকাছি চলে আসাটা খুব সহজ হয়েছিল এবং খুব সহজেই সে পৌঁছে গিয়েছিল মিনুর শোবার ঘর পর্যন্ত। ধীরে ধীরে মিনুর বাড়িতে তার যাতায়াত বাড়ল। এমন অবস্থা দাঁড়ালো যে তারা একে অপরকে ছেড়ে থাকতে পারে না। এই বিষয়টা কিন্তু প্রতিবেশীদের চোখ এড়ালো না। একদিন এই রকমই এক প্রতিবেশীর মুখোমুখি পড়ে গেল মিনু। তারপর কি হলো আসুন দেখে নেওয়া যাক। কি ব্যাপার বৌমা, কেমন আছে? ভালো আছি মাসিমা, আপনি কেমন আছেন? আমাদের আর থাকা, বয়সের ভারে শরীরে নানা রোগ বাসা বেঁধেছে, সেই নিয়ে যতটা ভালো থাকা যায় ততটাই আছি। আচ্ছা বৌমা, তোমাকে আজকাল বাইরে খুব একটা দেখি না কেন গো? আর বলবেন না মাসিমা, সংসারে সব কিছু একা হাতে সামলাতে হয়, তার মধ্যে ছেলেটা এত দুষ্টু হয়েছে ওকে একা রেখে বেরোনোই যায় না। তা বৌমা, তোমার বাড়িতে একজন ফেরিওয়ালা প্রায়ই আসেন, তা উনি কি তোমার আত্মীয় হন? না না, আত্মীয় হবে কেন, উনি আমাকে কাপড় বেচতে আসেন। তা উনি তো প্রায় দিনই আসেন, তুমি কি প্রায় দিনই কাপড় কেনো? না না, প্রতিদিন কিনবো কেন, আসলে উনি বলেন কি আমাকে কাপড় দেখালে নাকি ওনার বিক্রিটা ভালো হয়, তাই আর কি এদিকে এলে আমার কাছে চলে আসে। আচ্ছা মাসিমা, আমি না ছেলেটাকে ঘুম পাড়িয়ে এসেছি তো, উঠে গেলে আমাকে না দেখতে পেলে কান্নাকাটি করবে। ও আচ্ছা বৌমা, বলছি কি জানো, এই ব্যাপারটা নিয়ে না পাড়ার লোকজন কিন্তু বেশ কথা বলাবলি করছে। তুমি তো জানোই এই গ্রামের লোকজনদের মুখ আটকানো কত কঠিন। ঠিক আছে বৌমা, যাও, বাচ্চাটা উঠে পড়লে আবার কান্নাকাটি করবে তো, যাও। হ্যাঁ মাসিমা, আসি। দেরি হয়েছে না নাকি? রাখো রাখো, 20 মিনিটের মধ্যে ঢুকছি। না, তুমি আসবে না এখন। মানে আসবো না কেন? দেখো, পাড়ার লোকেরা আমাদের দুজনকে সন্দেহ করছে। এক মাসিমা আজকে আমাকে ডেকে বলল। তাহলে কি হবে? আমি কি তোমাকে দেখতে পারবো না? না, আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না সোনা। আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমাদের দেখা করার উপায় কি? শোনো, এক কাজ করো, আজ রাত 10টার পর তুমি পিছন গেট দিয়ে আমাদের বাড়ি এসো, তখন পাড়াও মোটামুটি নিঝুম হয়ে যায়। কিন্তু এভাবে কতদিন দেখা করা সম্ভব? তুমি আগে এসো, তারপরে পরের কথা হবে। আমি এখন রাখি, ছেলেকে বাড়িতে ঘুম পাড়িয়ে এসেছি। আচ্ছা রাখো, রাতে দেখা হবে। আচ্ছা। কি হলো, কি এত ভাবছো? ভাবছি এভাবে লুকিয়ে চুরিয়ে চোরের মতন কতদিন তোমার সাথে দেখা করবো। কি করবে বলো, পাড়ার লোক আমাদের দুজনকে সন্দেহ করছে, আর এরপর যদি আবার তোমাকে আমার বাড়ি আসতে দেখে, এবার সত্যি আমার স্বামীর কাছে খবর চলে যাবে, এরপর তার দেখাই করতে পারবো না। তার থেকে তো এই ভালো বলো। প্রতিদিন রাত্রেবেলা দেখা করা সম্ভব নাকি? অন্য কোনো উপায় বের করতে হবে। কি উপায় বের করবে তুমি? সেটাই তো ভাবছি। শোনো,
তোমার স্বামী কবে আসছে? পরশু দিন। কেন? মন দিয়ে শোনো কি বলছি। ছেলে ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। বাহ, এসো না তোমাকে একটু আদর করি। ধুত, ছাড়ো তো, ভাল লাগছে না। আরে বাবা, 1 মাস পরে বাড়ি এলাম, নিয়ে বউকে একটু আদর করতে পারবো না? 1 মাস বাদে এসে বউকে আদর করার কথাটা মনে পড়লো? আর এই একটা মাস বউটা কিভাবে থাকলো, কি করলো, সেটা জানার তো প্রয়োজন বোধ করলে না? কি করবো বলো, আমার ব্যবসাটা তো এরকমই। আচ্ছা, আমি কি ইচ্ছে করে বাইরে বাইরে থাকি তোমাদের ছেড়ে? তোমাদেরকে একটু ভালো রাখার জন্যই তোমাকে বাইরে বাইরে থাকতে হয় নাকি? আমি এরকম দিনরাত একা থাকতে থাকতে পাগল হয়ে যাব। আমিও তো মানুষ, বলো, আমারও তো সঙ্গের প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে আমি কি করব? কাজকর্ম ছেড়ে বাড়িতে বসে থাকবো? আমি কি তাই বলেছি? তাহলে আমি কি করব তোমার একাকিত্ব মেটানোর জন্য? তুমিই বলো। একটা কাজ করলে হয় না? ওই আমাদের ছাদে যদি আমরা একটা ঘর বানিয়ে উপরে চলে যাই, আর নিচে যদি একটা ফ্যামিলিকে ভাড়া দিয়ে দিই, আমারও একাকিত্ব কাটবে আর 2টো পয়সাও আসবে। কি বলো? কথাটা তুমি খারাপ বলনি, কিন্তু আমার পক্ষে তো মাসের পর মাস বাড়িতে থেকে বাড়ির কাজ করানো সম্ভব নয়। ওসব নিয়ে তুমি ভেবো না। আমি একজনকে চিনি, খুব ভালো রাজমিস্ত্রি, ওই আমাদের বাপের বাড়ি ওদিককার লোক। ও যদি কাজ করে তাহলে আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না। বেশ, তাহলে তুমি কথা বলো, যদি রাজি হয় তাহলে কালকেই আসতে বলো। ঠিক আছে, আমি এখনই ফোন করছি। তোর বাবা, কি ব্যাপার, এত রাতে ফোন করলো? শোনো, তুমি যে প্ল্যানটা দিয়েছিলে ওটা কাজ করে গেছে। কি বলছো? তোমার বর রাজি হয়ে গেছে? না, রাজি হয়ে উপায় আছে। শোনো, কাল সকালে তুমি তাড়াতাড়ি আমার বরের সাথে কথা বলতে চলে এসো, কেমন? ওকে, ঠিক আছে। আর শোনো, আমি বলেছি তুমি আমাদের বাপের বাড়ি এলাকার লোক, তো সেইভাবে কথা বলবে। বাবা, তুমি তো গুরুদেব দেখছি। বাজে কথা রাখো, আমি এখন রাখছি, ও টের পেলে মুশকিল হয়ে যাবে। কাল ঠিক সময় চলে এসো। আচ্ছা, ঠিক আছে, রাখছি তাহলে। এবং সেই সূত্র ধরে ওর বাড়িতে আসে এবং রাজমিস্ত্রির কাজও করে দেয়, দোতলায় ঘরটা তৈরি করছে। দেখুন দাদা, আপনার দোতলা ফাউন্ডেশন করাই আছে, আপনাকে আর কলম করতে হবে না। এখানে যা জায়গা আছে তাতে আপনার 2টো বেডরুম, একটা ড্রয়িং রুম, ওই রান্নাঘর, পায়খানা, বাথরুম করেও আপনার জায়গা থাকবে। বেশ, তাহলে তো ভালোই। তা কতদিন লাগবে তৈরি হতে এটা? আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তোলার, কিন্তু মাস 5 লাগবে দাদা। মাস 5? আসলে কি বলুন তো, এইসব কাজ তাড়াহুড়ো করলে ঠিক ভালো হয় না। না না, তাড়াহুড়ো করার দরকার নেই আমার, তুমি ধীরে সুস্থেই করো, কিন্তু কাজটা ভালো হওয়া চাই আমার। এই ব্যাপারে দাদা আপনি নিশ্চিন্ত থাকুন, আপনাকে অভিযোগ করার সুযোগ দেবো না। বেশ, তাহলে আর কি, শুরু করে দাও। একটা কথা হচ্ছে, আমি পরশুদিন বেরিয়ে যাচ্ছি, একটা কাজ করো, চলো কালই ওই বিল্ডার্সের কাছে যাই, যা যা মালপত্র লাগবে বলে দিই, আর তোমাকে অ্যাডভান্সটাও করে দিই, ঠিক আছে? সে আপনি যা ভালো বোঝেন, আমার আপনাদের প্রতি পুরো ভরসা আছে। বেশ, তাহলে তো আর কোনো কথাই নেই। মিনু, ওনাকে 1 কাপ চা করে দাও। হ্যাঁ, তোমরা নিচে যাও, আমি কাপড় জামা তুলে নিয়ে আসছি। দাদা, আমি মাপটা একটু নিয়ে আসছি নিচে, আপনাকে হিসেবপত্রটা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে নিচে যাই, ছেলেটা আবার একা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। উঠছো কি? ও যদি এসে পড়ে? আসবে না, আসবে না। আগে বলো, আমার প্ল্যানটা কেমন লেগেছে? খুব ভালো। এখন থেকে আমাদের মেলামেশা করতে কিন্তু কেউ আটকাতে পারবে না। আমার রাজমিস্ত্রি কাজ জানাটা কাজে লেগে গেল, কি বলো? সে তো তোমার অনেক কিছুই আমার কাজে লাগছে।
দুদিন অপেক্ষা করো। মিনুর স্বামী দুদিন বাদে কর্মস্থলে ফিরে যায়, আর সুরজিৎ ওইখানে কাজ করার সুবাদে মিনুর সঙ্গে মেলামেশা করার অবাধ সুযোগ পায়। এই অবৈধ সম্পর্ক জেরে কিন্তু নষ্ট হয়ে যায় তিনটি পরিবার, নষ্ট হয়ে যায় কতগুলো নিষ্পাপ জীবন। কিরে, কি হয়েছে তোর? কদিন ধরে দেখছি বেশ চুপচাপ থাকিস, কোনো কথা বলিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, আবার বমি করছিস। কি হয়েছে কি তোর? না না, তেমন কিছু হয়নি, একটু গাটা বমি বমি করছে আর মাথাটা ঘোরাচ্ছে। মাথা ঘোরাচ্ছে, বমি করছিস, আর কিছু হয়নি বলছিস? ও ছোটখাটো ব্যাপার, এমনি ঠিক হয়ে যাবে। এমনি ঠিক হবে কি তেমনি ঠিক হবে সেটা আমি বুঝবো। চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না না, আমি ডাক্তারের কাছে যাব না, আমি তো বললাম আমি ঠিক হয়ে যাব। তুমি এত বড় হয়ে যাওনি যে তোমার কথা শুনে আমার চলতে হবে। যাও, তৈরি হও, তোমাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। দিদি, কি হয়েছে আমার মেয়ের? সেটা বলছি, তার আগে বলুন আপনার মেয়ের বয়স কত? এই 14 কি 15 হবে। এতটুকু মেয়ে, তার উপর কোনো নজর রাখেন না আপনারা? আপনারা বাবা মা হওয়ার যোগ্যই নন। কেন দিদি, কি হয়েছে আমার মেয়ের? আপনার মেয়ে প্রেগনেন্ট। কি কি বলছেনটা কি? না, এ কিছুতেই হতে পারে না। সেটা না হলে সব থেকে খুশি আমিই হতাম, কিন্তু এটাই সত্যি, আপনার মেয়ে প্রেগনেন্ট। ডাক্তার দিদি যেটা বললো সেটা কি সত্যি? বল বল মুখপুরি, বল সত্যিটা বল। কোথায় গিয়ে চুনকালি মেখে এসছিস? বল। আমি কোনো অন্যায় করিনি, আমাকে ওরা জোর করে। কারা 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 তোর এমন অবস্থা করেছে? বল আমাকে, আমাকে বল। সুমনার প্রেগন্যান্সির জন্য কারা দায়ী সেটা জানতে পেরে সুমনার মা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সুমনার জীবনে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে সেটাই ভাবতে পারছিল না তার মা। কিন্তু সুমনার কাছ থেকে সমস্ত কথা জানতে পেরে সুমনার মা গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে গাইঘাটা থানার পুলিশ মিনু মণ্ডলকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এবারে প্রশ্ন হলো, মিনু মণ্ডল কেমন করে সুমনার প্রেগন্যান্সির জন্য দায়ী? আসুন দেখে নেওয়া যাক। দেখুন, এরকম ন্যাকা কান্না না আমরা অনেক দেখেছি, এতে চিড়ে ভিজবে না ম্যাডাম। ভিকটিম একজন নাবালিকা এবং সে আমাদের সব কিছু বলেছে। এবার আপনি বলুন, বাচ্চা মেয়েটার সঙ্গে এরকম কেন করলেন? কি হলো বলুন। বলছি স্যার, বলছি আমি আসলে বুঝতে পারিনি এমন কিছু হবে। আমি সুরজিতের প্রেমে অন্ধ হয়ে গেছিলাম। দেখুন, আপনার অবৈধ প্রেমের গল্প শোনার কোনো ইচ্ছে আমার নেই। মেয়েটার সঙ্গে এরকম কেন করলেন সেটা বলুন। বলছি স্যার, ঘটনার দিন সুমনা আমার বাড়িতে এসেছিল। সুমনা। হ্যাঁ বৌদি। ছাদে গিয়ে আমার শুকনো জামা কাপড়গুলো একটু তুলে নিয়ে আনো, আমি একটু বাবুটাকে ভাতটা খাইয়ে দিই। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। পাশের বাড়ির সেই মেয়েটি মাঝে মাঝে ওদের বাড়িতে এসে, রেণু মণ্ডলের বাড়িতে এসে সে বিভিন্ন রকম কাজ করে দেয়। কখনো বাসন মেজে যায়, কখনো কাপড় জামা ছাদে থাকে তুলে আনে এবং অন্যান্য হাতের যা কাজ টুকটাক করে দেয়। এখন রেণু মণ্ডল একদিন যেহেতু আসার পরে ওই লোকটি রঞ্জিত ছিল, ওর ঠিক নজরে পড়ে যায়। নজরে পড়লে ও তখন ইচ্ছা থাকে যে ওই মেয়েটাকে কী করে মানে কবজা করা যায়।
লাগছে না? আমার শরীর ভালোই আছে, আমার তোমাকে ভালো লাগছে না, বিরক্তিকর লাগছে। কেন? আমি কি দোষ করলাম? আমি কি কিছু ভুল করেছি? তুমি আমাকে বলতে পারো। না, তুমি কোনো ভুল করোনি। আমার এখন তোমাকে একঘেয়ে লাগছে, আর একঘেয়ে জিনিস আমার বেশি দিন ভালো লাগে না। এসব তুমি কি বলছো? আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার কাছে আমার বাচ্চা, স্বামী, সংসার এই সব কিছু থেকে বেশি প্রিয় তুমি। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলো কি করলে তোমার আমাকে আর একঘেয়ে লাগবে না? আমি তোমার জন্য সব কিছু করবো, কিন্তু দয়া করে এমন কথা বলো না। সত্যি তুমি আমার জন্য সব কিছু করবে? তুমি একবার বলো, আমি তোমার জন্য জীবনটুকু দিতে পারি। তোমার জীবন নিয়ে আমি কি করব? আমার একঘেয়েমি কাটানোর জন্য একটা ছোট্ট জিনিস তোমাকে করতে হবে। কি করতে হবে বলো? তোমার বাড়িতে একটা মেয়ে আসে না, কি নাম জানো? সুমনা। সুমনা, হ্যাঁ, ওকে আমার একদিন পুরোপুরি চাই। কি কি সব বলছো তুমি? তুমি কি মানুষ না অন্য কিছু? ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে, আর তুমি ওকে ছি ছি ছি। এত ছি 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 করো না, এমন কোনো বাচ্চা নয়। ওর মাত্র 15 বছর বয়স, আমার ভাবলেও ঘেন্না করছে। সে তোমার ঘেন্না করছে, আমার তো ওকে ভালোই লাগে। আর ওর বয়স জেনে আমি কি করবো? আমার তো শরীরটা চাই। আমি এটা পারবো না করতে। এর বাদে তুমি যা বলো আমি সব কিছু করবো। ওকে আমার চাই, আর সেটা যদি তুমি আমাকে দিতে না পারো তাহলে তোমার কাছে আর আমি আসবো না। তুমি আমার সাথে এরকম করো না। তো ন্যাকামো করো না, ওর বদলে তুমি আমার সঙ্গ পাবে, এটাই আমার শেষ কথা। আমি কিন্তু চিৎকার করবো, ছাড়ুন আমাকে। বৌদি দরজা খোলো, বৌদি, বৌদি দরজা খোলো, বৌদি, বৌদি দরজা খোলো, বৌদি দরজা খোলো, বৌদি দরজা খোলো, বৌদি দরজা খোলো না। না, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসবেন না, আপনি সরে যান না, আপনি সরে যান। ওদের বাড়িতে আসলো মেয়েটা পরে আরেকবার, আসার পরে ওই রেণু মণ্ডল বলল যে তুই ছাদে কাপড় আছে, ছাদে কাপড় জামাগুলো আমার তুলে নিয়ে আয়। এবার সেই সূত্র ধরে ও ছাদে কাপড় জামা আনতে যাওয়ার পরিপ্রেক্ষিতে তার আগেই রাজমিস্ত্রি কাজ করছিল সেদিন ছাদে, ও তখন ওকে ধরে সেখানে ধর্ষণ করে ওই দোতলার কনস্ট্রাক্টেড যে ঘর হচ্ছিল সেখানে। এবং এই কাজে সম্পূর্ণভাবে রেণু মণ্ডল জানতো এবং সে সহযোগিতা করে, এবং সে যখন ছাদে গেছিল তখন ওই ভিতর থেকে সিঁড়িঘরের দরজাটা আটকে দেয়। আমি সবাইকে বলে দেবো তুমি আমার সাথে কি করেছো, তারপর দেখবে সবাই তোমার কি করবে। তুই কাউকে কিচ্ছু বলবি না, বললে তোরই সমস্যা হবে। তুই কি ভাবছিস তুই এটা বললে তোর মা বাবা মুখ দেখাতে পারবে? তারা শুনলেই আত্মহত্যা করবে। মানুষরূপী পিশাচ বোধহয় এদেরকেই বলে, নারীকে যারা শুধুমাত্র ভোগ্যপণ্য হিসেবে মনে করে। নারী যে কারুর মা হতে পারে, কারুর বোন হতে পারে, কারুর কন্যা হতে পারে, এটা বোধহয় তারা মনে রাখে না। কিন্তু এ তো গেল পুরুষের কথা, কিন্তু একজন নারী হয়ে আরেকজন নারীর যারা সর্বনাশ করে সেটা কি মেনে নেওয়া যায়? মিনু মণ্ডলের ঘটনা তাই সমাজের কাছে একটা
উদাহরণ, অত্যন্ত নক্কারজনক একটা উদাহরণ। যাই হোক, তদন্ত করতে নেবে গাইঘাটা থানার পুলিশ সুরজিৎকেও গ্রেপ্তার করে। মামলা বিচারাধীন। আমরা পুলিশ ফাইলসের টিম এদের যথাযোগ্য শাস্তি দাবি করি। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর থাকবেন আমাদের সঙ্গে। পুলিশ ফাইল।